নমস্কার। আমাদের আজকের গল্প রাধারমণ রায়ের লেখা কলমভূত। স্বনামধন্য সাহিত্যিক সুধন্য চৌধুরী লেখালেখি ছেড়ে দিয়েছেন বছর 4 হলো। ওর ভাষায় আমি রিটায়ার করেছি। এরপর এই 4 বছরের মধ্যে ওকে দিয়ে কেউ 4 লাইনও লেখাতে পারেনি। পত্রপত্রিকার সম্পাদকরা দিনের পর দিন ওর বাড়িতে ধর্ণা দিয়েও সুবিধা করতে পারেননি। উনি বলেন, লেখার শক্তিটাই তো নেই, লিখবো কি করে? বেশি পিড়াপিড়ি করলে বিরক্তির সঙ্গে বলে ওঠেন, অন্যদের কথা জানিনি, আমি লেখক হয়েছিলাম স্রেফ একটা কলমের জোরে। যতদিন কলমটা হাতে ছিল ততদিন লেখক ছিলাম। এরপর যেদিন সেটা হারিয়ে গেল সেদিন থেকে আমার লেখক জীবনও শেষ হয়ে গেল। তারপর থেকে টানা অবসর। কলমটা হাতে আসার আগে যা ছিলাম সেটা হারিয়ে যাওয়ার পর ঠিক তাই হয়ে গেলাম, অর্থাৎ বেকার। এখন শুধু আড্ডা। প্রথম জীবনে আড্ডা ছিল রাস্তার মোড়ে, এখন আড্ডা মারি নিজের বাড়িতে বৈঠকখানায়। আর জানতে চাও? সুধন্যদার বাড়ির আড্ডায় আমারও যাতায়াত আছে। অফিস থেকে ফিরে জামা কাপড় পাল্টে প্রায় প্রতিদিনই সন্ধ্যের সময় চলে যাই ওর বাড়িতে। এতে যাতায়াত খরচ নেই, পায়ে হেঁটেই চলে যাই, কেননা আমি ওর প্রতিবেশী। একই পাড়ায় আমাদের বাড়ি। ওর আর আমার বাড়ির দূরত্ব 200 মিটারও নয়। এই আড্ডায় প্রকাশক, সাহিত্যিক আর সম্পাদকেরই সংখ্যা বেশি। আমি নিজেও একজন সাহিত্যিক, যদিও নাম করতে পারিনি। সুধন্যদা আমাদের মধ্যমণি। মাঝে মধ্যে বৌদি অর্থাৎ সুধন্যদার স্ত্রীও আমাদের আড্ডায় এসে যোগ দেন। ওদের ছেলে নেই, 2 মেয়ে, 2 জনেরই বিয়ে হয়ে গিয়েছে। বড় মেয়ে আমেরিকায় থাকে, ছোট মেয়ে মুম্বাইতে। কাজেই আড্ডা জমানোর পক্ষে খুবই উপযুক্ত হয়ে উঠেছে ওদের বাড়িটা। প্রতিবেশী হিসেবে আমি জানি সুধন্যদা লিখতে শুরু করেন 45 বছর বয়সে। তার আগে চিঠি আর ফর্দ ছাড়া আর কিছুই লেখেননি, না পোস্টারও নয়। কেননা উনি কখনো রাজনীতি করেননি, চাকরিও করেননি, কাজেই অফিসের নোট লেখার প্রশ্নই ওঠে না। তখন ওর পেশা ছিল ছেলে মেয়েদের যোগ ব্যায়াম শেখানো। নিজের বাড়িতেই একটা যোগ ব্যায়ামের স্কুল গড়ে তুলেছিলেন। প্রায় 150 জন ছাত্রছাত্রী ছিল। মাথাপিছু মাইনে ছিল 5 টাকা। পাড়ার বয়স্কদের কাছে শুনেছি ছোটবেলায় সুধন্যদা ছাত্র হিসেবে মোটেই ভালো ছিলেন না। পড়তেন পাড়ারই একটা অনামী স্কুলে। ওর সহপাঠী ছিলেন আমার এক জ্যাঠতুতো দাদা। তার কাছ থেকে জেনেছি উনি বাংলায় খুবই কাঁচা ছিলেন। স্কুল ফাইনালে বাংলার জন্য আর একটু হলেই হড়কে যাচ্ছিলেন। কোনো রকমে 200-র মধ্যে 82 পেয়ে চৌকাঠ পেরিয়েছেন। সেই সুধন্যদা 45 বছরে কলম ধরে অবিশ্বাস্যভাবে 11 বছরের মধ্যে 23খানা উপন্যাস আর 136খানা গল্প লিখে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। লেখা ছেড়ে দেওয়ার 4 বছর পরেও ওর নাম থাকে বেস্টসেলারের লিস্টে। রয়্যালটির মোটা টাকা আজও ওর পকেটে আসে। পুরস্কারও উনি কম পাননি। রবীন্দ্র পুরস্কার থেকে শুরু করে একাডেমি আর জ্ঞানপীঠ পুরস্কারও উনি পেয়ে গিয়েছেন। এসব পুরস্কারের আর্থিক মূল্য কম না, আরও ব্যাপার আছে। ওর বেশ কয়েকটা উপন্যাসের কাহিনী নিয়ে বাংলা আর হিন্দিতে সিনেমা হয়েছে, টিভি সিরিয়ালও হয়েছে। কাজেই এক হাতে লিখে 2 হাতে টাকা কুড়িয়েছেন। লেখক হিসেবে নাম করেছেন বলেই সমাজে প্রতিষ্ঠা পেয়েছেন। আর সেই সুবাদে মেয়েদের ভালো বিয়ে দিয়েছেন। একতলা বাড়িটাকে 3 তলা করেছেন। আর একখানা দামি মোটর গাড়ি কিনেছেন। তাছাড়া পাড়ার মাতব্বরি তো বাড়তি পাওনা। পুজো কমিটির প্রেসিডেন্টের পোস্টে তো উনি পার্মানেন্ট হয়ে গিয়েছেন। একদিন আড্ডায় সুধন্যদাকে চেপে ধরলাম। বললাম, লোক তো লিখতে লিখতে লেখক হয়, আপনি কেমন করে লেখক হলেন আজ আপনাকে বলতেই হবে। সুধন্যদা চাপে চিপসে যাওয়ার পাত্র নন। হাসতে হাসতে বললেন, এর উত্তর অনেকবারই বলেছি, স্রেফ একটা কলমের জোরে। সেই গল্পই আজ আমাদের শোনান। কলমটা কোথায় পেলেন? প্রথম গল্পটা কিভাবে লিখলেন? গল্প লেখা ছেড়ে দিলেন কেন? আপনার লেখার কলমটা কোথায় গেল? সব আপনাকে বলতে হবে, কিচ্ছু বাদ দেওয়া চলবে না। বলেই পকেট থেকে নস্যির কৌটোটা বার করে সুধন্যদার দিকে এগিয়ে ধরলাম। সুধন্যদা একটি নস্যি নাকের ভেতর গুজে দিয়ে মিনিট 2 গুম হয়ে বসে রইলেন। চোখ দুটোও বুজে ফেললেন। তারপর চোখ খুলে উচ্চারণ করলেন, বেশ, বলছি, কিন্তু বিশ্বাস করা না করা তোমাদের ব্যাপার। তোমাদের যুক্তিবাদী মনে যদি দাগ না কাটতে পারি তাহলে আমাকে দোষ দিতে পারবে না। আপনি কি আমাদের অলৌকিক গল্প শোনাতে চাইছেন? আমি শুধলাম,
গল্পটা অলৌকিক হলেও লৌকিক, সত্যি ভূতের গল্প। আপনি তো কখনো ভূতের গল্প লেখেননি। তা ঠিক, কিন্তু এটাও ঠিক যে আমি লেখার শক্তি পেয়েছিলাম একজন শ্রদ্ধেয় ভূতের কাছ থেকে। তিনি তার কলমের মাধ্যমে আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছেন। এ সময় আমার মনে অন্য একটা কথা এলো, কিন্তু প্রকাশ করলাম না। সুধন্যদা কি বলেন সেটাই আগে শোনা যাক। তারপর উনি যা বললেন তার সারবস্তু এরকম। লেখক জীবন শুরু করার দিন কয়েক আগে সুধন্যদা ওর যোগ স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে পিকনিক করতে গিয়েছিলেন টাকিতে। ইছামতির ধারে একটা পোড়ো বাড়িতে ওরা পিকনিক স্পট হিসেবে বেছে নিয়েছিলেন। সেখানে যখন রান্না বান্না চলছিল তখন সুধন্যদা একা নদীর পাড় ধরে উত্তর দিকে হাঁটছিলেন, একাই। পাড়ে ভাঙনের ছাপ ছিল। অনেকগুলি বাড়ির খানিকটা করে অংশ নদীর গর্তে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। প্রায় 1 কিলোমিটার যাওয়ার পর এরকম একটা আধ ভাঙা পোড়ো বাড়িতে এসে তিনি উপস্থিত হলেন। সেখানে উনি দেখলেন কিছু কাগজপত্র আর টুকিটাকি জিনিসপত্র কেউ ছড়িয়ে ছিটিয়ে রেখে গিয়েছে। বুঝলেন কোনো চোরের কাজ, কোনো গৃহস্থ বাড়ি থেকে হয়তো একটা বাক্স টাক্স চুরি করে এনেছিল। তারপর এখানে এসে তা থেকে দামি জিনিসগুলো নিয়ে বাকিগুলো ফেলে দেয়। তারপর সেই বাক্সটাকে হয়তো সে নদীর জলে ছুঁড়ে ফেলে দেয়। পড়ে থাকা জিনিসগুলির ওপর চোখ বুলোতেই সুধন্যদা আবিষ্কার করলো বহুদিনের অব্যবহার্য পুরনো মডেলের একটা ফাউন্টেন পেন। উনি সেটা কুড়িয়ে নিয়ে সেখান থেকে পিকনিক স্পটের দিকে ফিরে চললেন। কলমটার কথা কাউকে বললেন না, এমনকি বৌদিকেও নয়। পরে কলকাতায় ফিরে উনি গরম জলে কলমটাকে ধুয়ে সাফ করলেন। নিপটা ছিল সোনার, কাজেই সেটা বহুদিন অব্যবহার্য থাকা সত্ত্বেও অকেজো হয়নি। কলমটায় কালি ভর্তি করে প্রথমে উনি এক টুকরো সাদা কাগজে নিজের নাম লিখলেন, তারপর লিখলেন বৌদির নাম। এরপর যে দেবীর নাম কখনো চিঠি পত্রেও লেখেননি সেই দেবীর নাম লিখলেন। ইনি হচ্ছেন দেবী সরস্বতী। কলম দিয়ে মুক্তোর মতো অক্ষর বেরোতে লাগলো। অক্ষর দেখে সুধন্যদা তাজ্জব বনে গেলেন। এ কি ওর হাতের লেখা? না, ওর হাতের লেখা তো এরকম সুন্দর নয়। তাহলে? অথচ ওর হাত দিয়েই এসব অক্ষর বেরিয়েছে। সেদিন সন্ধ্যার সময় সুধন্যদা ওর শ্বশুর মশাইকে একটা চিঠি লিখতে বসলেন। আগে বাঁধা গদে লিখতেন, শ্রী চরণেশু পরম পূজনীয় বাবা বলে শুরু করে আপনার স্নেহধন্য সুধন্য বলে শেষ করতেন। মাঝখানে থাকতো আমরা একরকম আছি, আপনারা কেমন আছেন ইত্যাদি কোটা আষ্টেক বাক্য অথবা বাক্যাংশ। অথচ আজ চিঠি লিখতে বসেই ওর কলম দিয়ে গদের বাইরের কথা বেরোতে লাগলো। ওর কলম ছুটতে লাগলো লাইন দিয়ে কালো রঙের পিঁপড়ের গতিতে। আজকের আরম্ভে ছিল সবিনয় নিবেদন। প্রায় হাফ তিস্তা কাগজ শেষ করে উনি লিখলেন, শুভেচ্ছা প্রার্থী সুধন্য। বৌদিদির চাপে পড়েই সুধন্যদা শ্বশুরমশাইকে নিয়মিত চিঠি লিখতেন। সেই চিঠি নিজে পড়ে বৌদিদি নিজের হাতে ডাকবাক্সে ফেলতেন। এদিন চিঠি পড়তে গিয়ে উনি বারবার হোঁচট খেতে লাগলেন। মাঝে মাঝেই উনি বিভিন্ন শব্দের মানে জানতে লাগলেন। সেসব শব্দের সবগুলির মানে সুধন্যদাও জানেন না, অনুমানে বলে দিতে লাগলেন। বাড়িতে দেব সাহিত্য কুটিরের একটা বাংলা অভিধান পোকার খোরাক হিসেবে পড়েছিল। সেটা খুলে উনি চিঠিতে ব্যবহার করা কিছু তৎসম শব্দের বানান মিলিয়ে নিলেন। আশ্চর্য ব্যাপার, সবগুলি বানানই শুদ্ধ লিখে ফেলেছেন। অথচ স্কুলের বানান পরীক্ষায় কখনো শতকরা 20টা বানানও ঠিক লিখতে পারতেন না। ভুল শব্দের বানান লিখতেন ভুল, কৌতূহলকে লিখতেন কৌতূহল। ভৌগোলিক শব্দের বানান ভৌগোলিক লেখার জন্য ভূগোল স্যারের কাছে টেনে উঠেও চড় খেয়েছেন। সেই সুধন্যদা চিঠিতে ব্যবহার করা কঠিন বানানগুলি ঠিক ঠিক লিখে গিয়েছেন। এমনকি চিঠির শিরোনামায় শ্রী শ্রী দুর্গা সহায় পর্যন্ত ঠিক লিখেছেন। এর আগে দুর্গার বানান লিখতেন দুর্গা, আজ খটকা লাগতে ডিকশনারি দেখে নিলেন, দুর্গা বানানটাই ঠিক, দয়ের নিচে দীর্ঘ উকার হবে না। বৌদিদি চিঠি পড়ে বললেন, বাহ, তুমি তো ইচ্ছে করলেই গল্প লিখতে পারো। গল্প লেখা কথা তো মন্দ নয়, একবার চেষ্টা করে দেখলে ক্ষতি কি? যে লোক 10 লাইন চিঠি লিখতে গিয়ে 1 ঘন্টা সময় নিত,
আর 15-20টা শব্দের বানান ভুল লিখত, সে যদি এই সময়ের মধ্যে 5-6 পাতা ঝরঝরে ভাষায় চিঠি লিখতে পারে, সে লোক চেষ্টা করলে হয়তো গল্পও লিখতে পারবে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সুধার্ণদা কাগজ কলম নিয়ে বসলেন। কি লিখবেন? চরিত্র, বিষয় আর ভাবের মধ্যে কোনটা প্রধান হবে ওর গল্পে? গল্পের বিষয়বস্তু কি হবে? তার নামকরণই বা কি হবে? অমনি ওর কলম দিয়ে প্রথম পাতার মাথার ওপর লেখা হয়ে গেল পুরস্কার। তারপর গড়গড় করে 3 ঘন্টার মধ্যে 10 পাতা লিখে ফেললেন। এরপরে কাউকে না জানিয়েই সেটা ডাকে একটা নামকরা পত্রিকার সম্পাদকের কাছে পাঠিয়ে দিলেন। পরের মাসে গল্পটা ছাপা হলো। সম্পাদক আরও লেখা চাইলেন। এরপর সুধন্যদাকে পায় কে? উনি নিয়ম করে রোজ একটা করে গল্প লিখে ডাকে এক একটা পত্রপত্রিকার অফিসে পাঠাতে লাগলেন। সবগুলি লেখাই ছাপা হলো। পাঠক মহলে হই হই পড়ে গেল। শুরু হলো ওর জয়যাত্রা। নামি দামি পত্রপত্রিকার সম্পাদকেরা ওর কাছ থেকে লেখা চাইতে লাগলেন। গল্পের সঙ্গে উপন্যাসও লিখতে লাগলেন উনি। এত ভালো উপন্যাস এ যুগের কেউ লিখতে পারেননি। তবে বিগত যুগের প্রখ্যাত ঔপন্যাসিক রাসবিহারী মজুমদারও সারা জাগানো উপন্যাস লিখে অনেক নাম, পুরস্কার আর টাকা পেয়েছিলেন। তার গ্রন্থাবলী আজও বেস্ট সেলার। বইমেলায় আজও ক্রেতাদের মধ্যে কাড়াকাড়ি হয়। তাকে ভাঙিয়ে প্রকাশক আজও পুষ্ট হয়ে রয়েছেন। সেই রাসবিহারী মজুমদারের উত্তরসূরি বলা হয় আধুনিক যুগের সুধন্য চৌধুরীকে। 11 বছর ধরে এক টানা লিখে চললেন উনি। যোগব্যায়ামের স্কুল তুলে দিলেন। এখন ওর বাড়িতে ব্যায়াম চর্চার পরিবর্তে সাহিত্য চর্চা চলে। এই 11 বছরে মোট 23টা উপন্যাস, 136খানা গল্প লিখে উনি এই যুগের সাহিত্যিকদের মধ্যে শাহেনশাহ হয়ে গেলেন। চারিদিকে ওর জয় জয়কার। ভারতের বিভিন্ন ভাষায় আর ইংরেজিতে ওর বই অনুবাদ করে প্রকাশকেরা প্রকাশ করতে লাগলেন। লেখা শুরু করার 2 বছরের মধ্যেই পেলেন রবীন্দ্র পুরস্কার, 4 বছরের মাথায় পেলেন একাডেমি পুরস্কার, আর 10 বছরের শেষে পেলেন জ্ঞানপীঠ পুরস্কার। ওর দেশদ্রোহী উপন্যাসের কাহিনী নিয়ে সিনেমা করলেন বিশ্বদীপ গাঙ্গুলি। সেটা করেই তিনি বিশ্ববিখ্যাত হলেন। ফ্রান্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেটি প্রথম পুরস্কার পেল। শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেলেন বিশ্বদীপ বাবু। এরপর সুধন্যদার উপন্যাস দিয়ে বাংলার একের পর এক সিনেমা হতে লাগলো। হিন্দিতেও হলো। সব বইতেই মার মার কাট কাট, সবকটা সিনেমাই হিট। ওর গল্প নিয়ে টিভি সিরিয়ালও হলো, সেখানেও হই হই। নাম, পুরস্কার, প্রতিষ্ঠা, টাকা সবকিছুই পেয়ে গেলেন সুধন্যদা। ছাত্র জীবনে যিনি বাংলায় ফেল করতে করতে টিকে যেতেন, 45 বছর বয়সে যিনি প্রথম গল্প লেখেন, তিনি মাত্র 11 বছরের মধ্যে শাহেনশাহ সাহিত্যিক হবেন, এটা আমাদের ভাবনায় আসে না। সুধন্যদাও ভাবেননি। এরপর সুধন্যদা মন্তব্য করলেন, আমি যা করেছি, যা পেয়েছি সবই কলম শক্তির জোরে। আমি শুধালাম, সে কলমটা কার ছিল? তার উত্তরও পেয়েছি। দাও, আরেকটি নস্যি দাও, তারপর বলছি। এই বলে আমার কৌটো থেকে আরেক টিপ নস্যি নিয়ে নাকের ভিতর গুজে দিয়ে রুমাল দিয়ে নাক মুছে ফের শুরু করলেন। বললেন, একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে কাগজ কলম নিয়ে লিখতে বসে ভাবছি লেখার কলমটা কার হতে পারে। এমন সময় মাথায় আইডিয়া এসে গেল। লিখতে লাগলাম। কলম দিয়ে যা বেরোলো তা পড়ে আমি অবাক হয়ে গেলাম। প্রখ্যাত সাহিত্যিক রাসবিহারী মজুমদারের আদি বাড়ি ছিল টাকিতে। পরে কলকাতাতেও বাড়ি করেন। মৃত্যুর আগে তিনি তার কলকাতার বাড়ি সমেত রয়্যালটির যাবতীয় টাকা দান করেন কোন এক সেবা প্রতিষ্ঠানকে। তিনি বিয়ে করেননি। সংসারে আপনজন বলতে ছিল কেবল একজন ভৃত্য, তার নাম ছিল রামধন। শেষ জীবনে রামধনকে সঙ্গে নিয়ে তিনি চলে যান তার গ্রামের বাড়িতে। সেখানে তার কিছু বিষয় সম্পত্তি ছিল, সেই সব তিনি রামধনকে উইল করে দিয়ে যান। রামধনের দেশ ছিল বিহারে। সেখানে তার বউ ছিল, 2টো বাচ্চাও ছিল। রাসবিহারী অনুমতি নিয়ে সে তার বউ বাচ্চাদের দেশ থেকে টাকিতে নিয়ে আসে। রাসবিহারী শেষ জীবনে বড় একটা লিখতেন না, 2-একটা যা লিখতেন সেগুলো ছিল স্মৃতিকথা। 1957 সালের 26শে জুন তারিখে দিকপাল সাহিত্যিক রাসবিহারী মজুমদার তার টাকির বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার মৃত্যুর পর উইল অনুসারে কলকাতার বাড়ি আর রয়্যালটির টাকা পেল একটা সেবা প্রতিষ্ঠান, আর টাকির বিষয় সম্পত্তি পেল রামধন। রাসবিহারীর শেষ জীবনের কয়েকটি লেখার পাণ্ডুলিপি আর কলমটা রামধন যত্ন করে একটা টিনের বাক্সে রেখে দিয়েছিলেন।
পরে কলকাতার একটা নামী পত্রিকার সম্পাদক সেই পাণ্ডুলিপিগুলি নিয়ে এসে প্রতি বছর পুজোর সংখ্যায় একটা করে ছাপ দেন। রাসবিহারীর কলমটা কিন্তু রামধন কয়েকটা টুকিটাকি জিনিসের সঙ্গে টিনের বাক্সটার মধ্যে রেখেই দিয়েছিল। রাসবিহারীর মৃত্যুর 20 বছর পরে 1977 সালের ডিসেম্বর মাসে আমি টাকিতে পিকনিক করতে গিয়ে রাসবিহারীর কলমটা পাই। রাসবিহারীর আত্মা নিহিত ছিল ওই কলমটার মধ্যে, তার মানে কলমটা ছিল তার ভূত। সেই কলম হাতে নিলেই আমি লেখার শক্তি পেতাম। আসলে রাসবিহারী লিখতেন, আমি ছিলাম নিমিত্ত মাত্র, তাই আমার লেখার মধ্যে থাকতো রাসবিহারীর ছাপ। লোকে আমাকে তার উত্তরসূরি বলে। বুঝতে পারলে ব্যাপারটা? দাও একটি নস্যি দাও। আমার কাছ থেকে নস্যি নিয়ে উনি নাকের ভেতর গুজে দিলেন। সাহিত্যিক ব্রজগোপাল বক্সী এই আড্ডায় উপস্থিত ছিলেন। তিনি কৌতূহল চেপে রাখতে না পেরে শুধলেন, সেই কলম ভূতটা গেল কোথায়? এমন সময় বৌদি মুড়ি তেলে ভাজা আর চা নিয়ে এলেন। সুধন্যদা ওকে দেখিয়ে বললেন, তোমাদের এই বৌদিদিকে জিজ্ঞাসা করো। বৌদিদি ঝাঁঝালো গলায় শুধলেন, আমি আবার কি করলাম? আমার লেখার কলমটা নষ্ট করে ফেলোনি? আমি না, তোমার মেম নাতনি। ওই একই কথা, তুমিও যা মেম নাতনিও তাই। তোমরা দুজনের কেউই গল্পের বই পড়তে পারো না, এইসবের দামও বোঝো না। তুমি ভালোবাসো রান্না, আর মেম নাতনি ভালোবাসে খেতে। এই মেম নাতি হচ্ছে সুধন্যদার বড় মেয়ের মেয়ে, আমেরিকায় থাকে। সেবার বড়দিনের ছুটিতে বাপ মায়ের সঙ্গে কলকাতায় এসেছিল। তার বয়স তখন 8। আমেরিকায় থাকতে মায়ের মুখে সে শুনেছিল দাদু ভালো গল্প লেখেন। দুঃখের বিষয় সে বাংলা জানে না, অর্থাৎ বাংলা অক্ষর চেনে না, তাই দাদুর বই তার পক্ষে পড়া সম্ভব হয় না। এবার সে মনে মনে সংকল্প করেই এসেছিল যে কদিন কলকাতায় থাকবে শুধু দাদুর কাছ থেকে গল্পই শুনে যাবে। দাদু যখন লিখতে বসেন তখন তার কোনো দিকে জ্ঞান থাকে না, কোনো শব্দ, গন্ধ, এমনকি ছোটখাটো ধাক্কা ওর অনুভূতিতে আসে না। চা খাওয়ার কথা, বাজারে যাওয়ার কথা, দাড়ি কামানোর কথা সবই উনি ভুলে যান। কাউকে লেখার সময় চোখের সামনে দেখেও দেখতে পান না, ফলে বিরক্ত হন বৌদি। বাজার আনতে দেরি হলে রেগে আগুন হয়ে বলে ওঠেন, তোমার কলমটাকে উনুনে পুড়িয়ে দেব। সেবার আমেরিকার নাতনির সামনে বহুবার এ কথা বলে ফেললেন। বৌদি সেকেলে গৃহবধূ, বাড়িতে গ্যাস ফ্যাস ঢুকতে দেননি, ফ্রিজও না, রান্না হয় কয়লার উনুনে, বাজার হয় ডেইলি সকালে। সেদিন সকালে ঘুম থেকে উঠেই আমেরিকার নাতনি, যার নাম ইভা, দাদুর কাছে বায়না ধরল গল্প বলতে হবে, একটা ভূতের গল্প বলো। সুধন্যদা ইভার কথাগুলি শুনেও শুনতে পেলেন না, উনি লিখেই চললেন। ওর হাতে রয়েছে একটা জটিল সামাজিক উপন্যাস, আর শুনতে পেলেও উনি ভূতের গল্প বলতেন না। প্রথমত উনি তখনও ভূতে বিশ্বাস করতেন না, দ্বিতীয়ত জীবনে কখনো ভূতের গল্প লেখেননি, তৃতীয়ত লেখা থামিয়ে উনি গল্প করা পছন্দ করেন না, কাজেই উনি লিখেই চললেন। ইভা ভীষণ রেগে গেল। দিদার মেজাজটা পুরোপুরি পেয়ে গিয়েছে সে। দাদুকে মুখে বলে ওর গলা জড়িয়ে 2 হাতের ঠেলা মেরেও যখন সুবিধা করতে পারল না, তখন সে রাগের সঙ্গে বলে উঠল, তোমার কলমটা আজই আমি উনুনে পুড়িয়ে ফেলবো। এই কথাটাও সুধন্যদার কানে গেল না। বেলা 10টার সময় উনি লেখা থামিয়ে ফাইলটা আর কলমটা টেবিলের ওপর রেখে বাথরুমে চান করতে ঢুকলেন। চান করতে ওর প্রায় 1 ঘন্টা সময় লাগে। এই ফাঁকে ইভা কাজটা সেরে ফেলেছে। বৌদি যেই রান্নাঘর থেকে একটু একটু বেরিয়ে ভাড়ার ঘরে ঢুকেছেন, অমনি সে জ্বলন্ত উনুনের মধ্যে কলমটা ঢুকিয়ে দিয়ে ছাদে উঠে গেল। এইভাবে কলম ভূতের সদ্গতি হয়ে গেল। আমি শুধলাম, সুধন্যদা, আপনি ব্যাপারটা জানতে পারলেন কখন? সুধন্যদা ম্লান মুখে বললেন, সন্ধ্যার সময় লিখতে বসে দেখি ফাইলটা আছে, কলমটা নেই। তারপর অনেক খোঁজাখুঁজি চেঁচামেচির পর আমি যখন ক্লান্ত হয়ে পড়েছি, তখন ইভা এসে আমার পাশে দাঁড়িয়ে মিচকি মিচকি হাসতে লাগলো। তারপর সত্যি ঘটনাটা প্রকাশ করলো। আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম। তখন তোমাদের বৌদি বললেন, পুরনো কলমটা গিয়েছে তো কি হয়েছে, আমি তোমাকে একটা দামি নতুন কলম কিনে দেবো। পরদিন উনি একটা কলম কিনে আনলেন বটে, কিন্তু সেইটি দিয়ে একটি লাইনও লিখতে পারলাম না, মানে লেখা এলো না। সেই থেকে আমি আর লেখক নই, শুধু গল্প বলিয়ে। আমি বললাম, এ যে অবিশ্বাস্য ব্যাপার, কলম ভূতের কথা তো কখনো শুনিনি, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। বিশ্বাস করা না করা তোমার ব্যাপার, আমি তোমাদের বলছি না যে বিশ্বাস করতেই হবে।
এই বলে সুধন্যদা আমার কৌটো থেকে আরেকটি নস্যি তুলে নিয়ে নাকে দিলেন। বৌদি এতক্ষণ চুপ করে শুনছিলেন। এখন উঠে দাঁড়িয়ে সুধন্যদার দিকে তাকিয়ে ঝাঁঝালো গলায় বলে উঠলেন, যত সব নেকামো, বলেই উনি ঘর থেকে বেরিয়ে গেলেন। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।